নমস্কার, আমি তন্নি। আমার আরো একটি ভ্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। আজ আমাদের বেনারস ট্যুরের ডে 2 এবং ডে 2 টা আমাদের শুরু হয়েছিল বাবা বিশ্বনাথের পুজো দিয়ে। আমরা আমাদের প্ল্যানিং অনুযায়ী একদম ভোর ৩টের সময় উঠে স্নান করে ৩:৩০ মধ্যে কিন্তু পৌঁছে গেছিলাম বাবা বিশ্বনাথের মন্দিরে। এবং তোমাদের এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, বাবা বিশ্বনাথের পুজো দিতে গেলে ২ রকম সিস্টেমে পুজো হয়। এক হচ্ছে সুগম দর্শন, আর একটা হচ্ছে তোমরা নর্মালি গিয়ে ওখানে লাইন দিয়ে বাবার পুজো দিতে পারো। তো আমরা সুগম দর্শনের টিকিট কেটেছিলাম বেশ অনেক দিন আগে, মানে আমরা ঘুরতে যাওয়ারও অনেক আগে আমরা অনলাইনে কিন্তু সুগম দর্শনের টিকিটটা কেটে নিয়েছিলাম। আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা যদি সুগম দর্শনে বাবার পুজো দিতে চাও তাহলে অনেক আগে থেকেই বাড়িতে বসে ইন্টারনেটে টিকিটটা কেটে নেওয়া যায়। সেটাই কেটে নিও, তোমরা কোন দিন যাবে বাবার পুজো দিতে সেই অনুযায়ী তোমরা টিকিটটা কেটে নিও। আর যদি তোমাদের টিকিট কাটা না হয়ে থাকে, যদি মনে করো যে ওখানে নর্মাল লাইনে অনেকটাই ভিড়, তাহলে কিন্তু এই যে তোমরা অফিসটা দেখতে পাচ্ছ, শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টার, এখানে গিয়েও কিন্তু তোমরা সুগম দর্শনের টিকিট কাটতে পারো। আমি কিন্তু মন্দিরের ভেতরে অনেককে দেখেছি যারা এসে বলে যে আমাকে এত টাকা দিন, আমি খুব তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেবো, সুগম দর্শনের টিকিট কাটিয়ে দেবো। এই ফাঁদে একদম পা দিও না। আমরা সুগম দর্শনে মোটামুটি ভোর 3:30 থেকে লাইন দিয়েছিলাম। মোটামুটি 4:30-র মধ্যে আমরা মন্দিরে ঢুকে গেছি এবং আমাদের পুজো দিয়ে বেরোতে বেরোতে 7টা 7:30 লেগে গেছিল। তারপরে আমরা হোটেলে এসে একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম সাইট সিনে। কাশীর এই বাবা বিশ্বনাথের মন্দিরটি হিন্দু ধর্মের 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি এবং কোটি কোটি ভক্তের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান। বর্তমান মন্দিরটি 1780 সালে মহারানী অহল্যাবাই হোলকার পুনর্নির্মাণ করেছিলেন। আর আজকের এই বিশাল করিডোর গঙ্গার ঘাটের সঙ্গে মন্দিরকে সুন্দরভাবে যুক্ত করেছে। এখন আমরা এসে পৌঁছেছি বেনারসের অন্যতম নতুন আকর্ষণ স্বরবেদ মহামন্দিরে। 2023 সালে উদ্বোধন হওয়া এই স্থানটি বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্রগুলোর একটি বলে পরিচিত। এখানে একসঙ্গে প্রায় 20,000 মানুষ ধ্যান করতে পারেন। 7 তলায় বিশাল স্থাপত্যে আধ্যাত্মিকতা আর আধুনিক নকশার অসাধারণ মিল দেখা যায়। গোলাপি বেলে পাথর ও সাদা মার্বেলের কারুকাজ এই জায়গাটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। সবচেয়ে ভালো বিষয় হলো এখানে যে কেউ সম্পূর্ণ বিনামূল্যে এসে ধ্যান ও দর্শনের শান্ত পরিবেশ উপভোগ করতে পারেন। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ থাকলেও ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই ভেতরটা আর দেখাতে পারলাম না। ভীষণ সুন্দর ছিল ভেতরটা। চলো এবার ঢুকে পড়ি সারনাথে। বেনারস শহরের কোলাহল থেকে একটু দূরে, শান্ত আর ইতিহাসে ভরা এই জায়গার গুরুত্ব বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অপরিসীম। বিশ্বাস করা হয় বোধগয়ায় জ্ঞান লাভের পর ভগবান বুদ্ধ তার প্রথম ধর্মদেশনা এখানেই দিয়েছিলেন। সেই থেকেই সারনাথ বিশ্বজুড়ে শান্তি, জ্ঞান আর করুণার এক অনন্য প্রতীক হয়ে উঠেছে। ভেতরে যত এগোনো যায় চারপাশের সবুজ পরিবেশ আর নীরবতা যেন মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। আর তারপরেই ঠিক সামনে চোখে পড়বে সারনাথের সবচেয়ে বড় আকর্ষণ, প্রায় 80 ফুট উঁচু ধ্যানমগ্ন বৌদ্ধ মূর্তি। ভগবান বুদ্ধের শান্ত মুখাবয়ব আর বিশাল এই মূর্তির সামনে দাঁড়ালে যেন সময় কিছুক্ষণের জন্য থেমে যায়। বেনারসে এলে শুধু মন্দির আর ঘাট নয়, এমন ইতিহাস আর আধ্যাত্মিকতায় ভরা জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখো। সত্যি সারনাথ এমন একটি স্থান যা মনকে শান্ত করে আর স্মৃতিতে অনেক দিন থেকে যাবে। আর এই হচ্ছে সারনাথের মূল মন্দির। এখানেই প্রতিদিন ভগবান বুদ্ধদেবের পুজো হয়। তোমরা যদি মনে করো এখানে কিন্তু অনেক গাইড আছে, তাদের নিয়ে নিতে পারো, তারা তোমাদের এই মন্দির সম্পর্কে আরো অনেক কিছু বলতে পারবে। আর বাইরের এই ফুলের যে দৃশ্য, এই যে কি অপূর্ব, সে বলে বোঝানো যাবে না। এত সুন্দর জায়গাটা।
চলো এবার যাওয়া যাক বেনারসের অন্যতম ঐতিহাসিক নিদর্শন রামনগর ফোর্ট বা রামনগর রাজবাড়ি। গঙ্গার পূর্ব তীরে অবস্থিত এই রাজপ্রাসাদটি ১৭৫০ সালের দিকে মহারাজা বলবন্ত সিং নির্মাণ করেছিলেন। আজও এটি কাশীর রাজপরিবারের সরকারি বাসভবন হিসেবে পরিচিত। বেনারস ট্যুরে আমাদের যতগুলো সাইট সিন ছিল তার মধ্যে রামনগর ফোর্ট আমার কাছে কিন্তু বেশ অন্যরকম লেগেছে। আমার মতো যারা একটু ইতিহাসের জায়গায় ঘুরতে পছন্দ করো বা মিউজিয়াম দেখতে পছন্দ করো, তাদের জন্য এই জায়গাটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। এখানে কিন্তু ঢোকার জন্য টিকিট লাগে, তো আগের থেকে টিকিটটা কিন্তু কেটে তারপরে ঢুকতে হবে। দূর থেকে দেখলেই চোখে পড়ে এর রাজকীয় স্থাপত্য। লাল বেলে পাথরে তৈরি এই প্রাসাদে মুঘল ও ভারতীয় স্থাপত্য শৈলীর সুন্দর মিশেল রয়েছে। ভেতরে রয়েছে এক বিশাল মিউজিয়াম, যেখানে সংরক্ষিত আছে শতাব্দী প্রাচীন রাজকীয় পোশাক, অস্ত্রশস্ত্র, রূপোর পালকি, ভিন্টেজ গাড়ি, হাতির দাঁতের বিভিন্ন জিনিস, পুরনো ঘড়ি এবং কাশী রাজ পরিবারের ব্যবহৃত নানা ঐতিহাসিক সামগ্রী। রামনগর ফোর্ট শুধু একটি রাজবাড়ি নয়, অথবা ট্যুরিস্টদের ঘুরতে আসার জন্য একটি সাইট সিন নয়। এটি বেনারসের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি জীবন্ত সাক্ষী। এখান থেকে গঙ্গার ওপারে কাশী শহরের অপূর্ব দৃশ্য দেখা যায়। বিশেষ করে সূর্যাস্তের সময় এই দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায়। ফোর্টের ভিতর থেকেই রাস্তা রয়েছে ডাইরেক্ট গঙ্গার পাড়ে আসার জন্য। শুনলাম রাজবাড়ির সদস্যরা নাকি এই রাস্তা ব্যবহার করেই গঙ্গায় স্নান করতে আসতেন, এবং এই যে গঙ্গার পাড়ের দৃশ্যটা এত সুন্দর, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। এখান থেকে ফিরতেই ইচ্ছে করছিল না। তবে ফিরতে তো হবেই, তাই ফেরার আগে রাজবাড়িটা আর একবার ভালো করে ঘুরে দেখে নিলাম। আর রাজবাড়ির বারান্দায় বেশ খানিকক্ষণ বসে থাকলাম। ভাবছিলাম একটা দিন এখানে কত মানুষ আসতো, কত কি ঘটতো। যাই হোক, এবার রাজবাড়ি থেকে বেরোনোর পালা। রাজবাড়ি থেকে বেরিয়ে আমাদের ততক্ষণে হয়ে গেছিল লাঞ্চের টাইম, তাই আমরা মোটামুটি একটা লাঞ্চের খোঁজে চলে এসেছিলাম। বেনারসের বেশিরভাগ হোটেলেই যেহেতু ননভেজ খাবার পাওয়া যায় না, তাই আমাদের অটোর যে ড্রাইভার দাদা ছিলেন, উনি নিয়ে এসেছিলেন বেনারসি বিরিয়ানিতে। আর এই বিরিয়ানির টেস্টটা ছিল দারুণ। আমাদের কলকাতার বিরিয়ানির মতো টেস্ট না হলেও এটা বেশ অন্যরকম একটা সুন্দর টেস্ট ছিল। তারপর আমরা গেছিলাম বেনারসের হনুমান মন্দিরে। ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই ভিডিও আর করা হয়নি। সন্ধেবেলাটা গঙ্গার পাড়ে সময় কাটিয়ে আমরা বেশ রাত করে গেছিলাম বেনারসের বিখ্যাত চাটের দোকান কাশী চাট ভান্ডারে। আমি অনেকের কাছেই শুনেছি তারা এই দোকানের চাট টেস্ট করতে পারেনি, তার কারণ অনেকটা সময় লাইনে দাঁড়াতে হয়। সত্যি এই দোকানের সামনে প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু আমার একটা ছোট্ট টিপস, আমরা তো ওখানে গিয়ে হোটেলে একটা দিন থাকি, তাই একটু রাত করে যদি এই দোকানটায় যেতে পারো তাহলে কিন্তু বেশ ফাঁকা থাকে। যেমন আমরা প্রায় 10টা থেকে 10:30টার মধ্যে এই দোকানের সামনে গেছিলাম, তখনও বেশ অনেকটাই ভিড় ছিল, কিন্তু তুলনামূলক অনেক কম। আমরা মোটামুটি 10 মিনিট মতো দাঁড়িয়েই কিন্তু আমাদের চাটটা হাতে পেয়ে গেছিলাম। আমি নিয়েছিলাম টমেটো চাট। তো আমরা এখানে সবাই মিলে আলোচনা করছিলাম যে কেমন টেস্ট, কেমন লাগছে। কারণ এই দোকানটা সম্পর্কে এত কথা শুনেছি যে এখানকার চাটের টেস্ট ভীষণ ভালো, তাই আমাদেরও একটা কৌতূহল ছিল। কিন্তু আমি বলবো অ্যাভারেজ, একটা কেমন আলু তরকারি টাইপের আমার খেতে লেগেছে। কিন্তু এই লস্যিটা ছিল ভীষণ সুন্দর। এই কেসার লস্যি যেটা ছিল, মাওয়া লস্যি বলে ওরা ওটাকে, ভীষণ ভালো টেস্ট ছিল। এটার দাম নিয়েছিল 100 টাকা, কিন্তু অপূর্ব টেস্ট ছিল। তবে শীতকালে গেলে এই লস্যির টেস্টটা আরও ভালো পাওয়া যায়, যেটা আমি শুনলাম। যেটা মালাই লস্যি হয় ওদের, সেটা শীতকালেই বেশি ভালো হয়, গরমে মালাইটা খুব একটা ভালো হয় না। কিন্তু এই লস্যিটাও খুব ভালো টেস্ট ছিল। আমরা এই লস্যিটা খেয়েছিলাম একদম কাশী চাট ভান্ডারের পাশের দোকানটা থেকে, একদমই কাশী চাট ভান্ডারের পাশে। তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। আর রাত্রে ডিনারে আমরা এই লস্যির দোকান থেকেই ধোসা নিয়েছিলাম, ধোসার টেস্টটাও ভালো ছিল। তো ব্যাস, এখানেই আমাদের বেনারস ট্যুর পার্ট 2 শেষ হলো। দেখা হচ্ছে পার্ট 3 তে। বাই।